নমস্কার বন্ধুরা, ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলে আমরা যত ফিনান্সিয়াল সলিউশন, নতুন নতুন বিজনেসের আইডিয়া, বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে আলোচনা করে থাকি। আজকের ভিডিওতে এইরকম একটা দুর্দান্ত প্ল্যান নিয়ে আলোচনা করব। কি না, প্লট ভালো না ফ্ল্যাট ভালো, কোনটাতে ইনভেস্টমেন্ট বেটার? আমি ফ্ল্যাট কিনলে বেটার ইনভেস্টমেন্ট হচ্ছে না প্লট কিনলে বেটার ইনভেস্টমেন্ট হচ্ছে? তার মানে কি না, এর মাঝে রিস্ক জড়িয়ে আছে, রিটার্ন কত পাচ্ছি, ফিউচার কিভাবে দাঁড়াচ্ছে, আদপে এই ধরনের ইনভেস্টমেন্ট ভালো কিনা, আজকে আমরা এই দুটো নিয়ে কম্প্যারিজন করব। কারণ অনেকের মনের মধ্যে এই জিনিসটা অনেক দিন থেকে অনেকে কোয়েরি করছে, বা আমরা আশেপাশে দিকে থাকি, কেউ প্লট কিনছে তো কেউ ফ্ল্যাট কিনছে, কেউ রেন্টে দিচ্ছে তো কেউ নতুন ডেভেলপমেন্ট করছে। তো এই ধরনের বিভিন্ন ধরনের কনসেপ্ট মার্কেটে ছড়িয়ে আছে। তো আজকে আমরা একদম ক্লিয়ার কাট দেখে নেব, দুটোর মধ্যে কম্প্যারিজন দেখব যে এমনি প্লট কেনাটা ভালো ইনভেস্টমেন্টের পারপাসে না ফ্ল্যাট কেনাটা ভালো। এই দুটো আজকে আমরা দেখব। আর বন্ধুরা, আমরা অলরেডি অনেক ভিডিও বানিয়েছি এই রিয়েল এস্টেটের উপরে, বিভিন্ন ধরনের প্রপার্টির উপরে, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের উপরে। পারলে আমার আগের ভিডিওগুলো সার্চ করুন, সেখানে কিন্তু এই রিলেটেড ইনভেস্টমেন্টের কথা আগেই বলে দিয়েছি, তাকি আপনার একটা বেসিক ধারণা এসে যাবে, বেসিক ক্লিয়ার এসে যাবে যে কত রিটার্ন পেতে পারি, কিভাবে ইনভেস্টমেন্ট হয়, কি কি প্রসেস আছে, কত রিস্ক থাকতে পারি। এই ধরনের ইনভেস্টমেন্টের আমরা অলরেডি ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। কিন্তু এই ভিডিওতে আমরা দেখব যে প্লট আর ফ্ল্যাট এই দুটোর কম্প্যারিজন দেখব, তাকি আমরা এই দুটো যদি জিনিস জানতে পারি তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট, এবং সেই মতো আমি আমার ডিসিশন নিতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনার এই কম্প্যারিজনটা পুরো কমপ্লিট কনসেপ্ট ক্লিয়ার হবে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক যে ফ্ল্যাট ভালো না প্লট ভালো। আজকে ভিডিওতে চলুন দেখি। যদি বন্ধুরা আমরা ফ্লেক্সিবিলিটির দিক দিয়ে দেখি, মানে সুবিধার জায়গাটা যদি দেখি যে কতটা নরম, তো সেই দিক দিয়ে যদি দেখতে হয়, যখন আমরা কোনো ফ্ল্যাট কিনি, মানে ধরুন রেডি টু মুভ যে ফ্ল্যাটগুলো হয়, ফ্ল্যাটে দেখবেন আপনি ফ্ল্যাটে বিশেষ কিছু চেঞ্জ করার স্কোপ আমাদের হাতে থাকে না। যেগুলো ধরুন অলরেডি ফ্ল্যাট হয়ে গেছে, মানে রেডি টু মুভ যেসব ফ্ল্যাটগুলো, সেগুলোতে ধরুন ইন্টেরিয়ার মোটামুটি যা ডেকোরেশন থাকে আর যা কিছু কাজ করা থাকে, খুব একটা চেঞ্জ করার স্কোপ আমাদের কাছে থাকে না। মানে কনস্ট্রাকশনের পরে যেরকম ইন্টেরিয়ার থাকে, যেরকমভাবে বানানো থাকে, সেটাই আমাদের অ্যাকসেপ্ট করতে হয়। বিশেষ কিছু সেখানে আমরা ছেড়খানি করতে পারবো না, কারণ আমাদের আয়ত্তের বাইরে, সেটাই আমাদের অ্যাকসেপ্ট করতে হয়, এই লিমিটেশন থেকে যায়। কিন্তু প্লটের কেসে কি হয়, প্লটের কেসে আমরা নিজের মতো কনস্ট্রাকশন করতে পারি, বাড়ি বানাতে পারি, ডেকোরেশন করতে পারি, চেঞ্জ করতে পারি, মডিফাই করতে পারি, বিভিন্ন রকমের আমাদের সুবিধা মতো আমরা নিজের মতো সেটাকে তৈরি করতে পারি। তো এটার একটা ফ্লেক্সিবিলিটির দিক দিয়ে দেখতে গেলে কিন্তু প্লটের ফ্লেক্সিবিলিটি অনেক বেশি। ফ্ল্যাটের কেসে কি হয়, যেমন ডেভেলপার কনস্ট্রাকশন করে দিয়েছি, ফ্ল্যাটের যা ডিজাইন বা যা স্পেসের যা ব্যবস্থা আছে, বা যেভাবে আর্কিটেকচার করা হয়েছে বা ডিজাইন করা হয়েছে, সেভাবে আমাকে মেনে নিতে হবে। কিন্তু প্লটের কেসে আমার কাছে স্কোপ আছে নিজের মতো বাড়ি বানানো, নিজের পছন্দের মতো চেঞ্জ করার, যে কোনো মুহূর্তে যেরকম খুশি আমি এটাকে চেঞ্জ করতে পারি আমার পছন্দ মতো। এবার আসি রিটার্ন নিয়ে যদি বলি, ফ্ল্যাটের রিটার্ন মোটামুটি, ফ্ল্যাটে যদি আমি ইনভেস্টমেন্ট করি, ফ্ল্যাটের রিটার্ন ধরে নিই এফডি থেকে তো বেটার। ফ্ল্যাটের রিটার্ন মোটামুটি ভালো, তো ভালো মানে এফডির থেকে বেশি পাবো, মানে ধরে নিই 8 থেকে 12% পর্যন্ত পাওয়া যেতে পারে। আমি বলছি না, যদি আমরা পিছনের 20 থেকে 25 বছরের একটা এভারেজ দেখি, সেই হিসাব বলছি ফ্ল্যাটে মোটামুটি 8 থেকে 12% মতো রিটার্ন এসে যায়, যেটা কিনা এফডির থেকে ভালো। তো এটা এই রকম রিটার্ন আশা করতে পারি আমরা ফ্ল্যাটের দিক থেকে। তবে হ্যাঁ, এখানেও একটা এমন নয় যে প্রত্যেক বছর সেম রিটার্ন থাকবে, সেম রিটার্ন নাও থাকতে পারে। তবে মোটামুটি যদি দেখা যায় যে যদি আমি 20 থেকে 25 বছরের একটা এভারেজ ক্যালকুলেট করি, তো সেক্ষেত্রে মোটামুটি 8 থেকে 12-র উপরে খুব একটা পাওয়া যায় না, এইরকম রিটার্ন ধরে নেওয়া যেতে পারে। তবে হ্যাঁ, এখানে একটা মজার ব্যাপার আছে, যদি এটা আবার লোকেশনের উপরে কিছুটা ডিপেন্ড করে। যদি দেখি যেখানে ধরুন জব বেশি পাওয়া যাচ্ছে, যেসব সিটিতে, এমন সিটি আছে যেখানে জব খুব ভালো পাওয়া যায়, বা ইকোনমিক ডেভেলপমেন্ট খুব ভালো হচ্ছে, বা ধরুন রিয়েল এস্টেটের যে বিস্তার সেই জিনিসটা ভালো হচ্ছে, তো সেই সব কেসে কিন্তু ইজিলি এই রিটার্ন পাওয়া যায়। মানে সেখানে কিন্তু এই রিটার্ন পাওয়াটা খুব সহজ।
কারণ এটা অনেকটা এরিয়া ভিত্তিক বলা যেতে পারে। এমন নয় ধরুন আমি একটা গ্রামের মধ্যে একটা ফ্ল্যাট বানিয়ে বললাম যে এখানে যদি আমি ইনভেস্টমেন্ট করি, একটা ফ্ল্যাট কিনে রেন্টে দিই বা অন্য কোনোভাবে আমি যদি কন্ট্রাকচুয়াল একটা এগ্রিমেন্টের মাধ্যমে রিটার্নের আশা করি, তার মানে এই নয় যে আমি সেম রিটার্ন পেতে পারি। তো এটা ডিপেন্ড করছে কিন্তু অনেকটা এরিয়া বেসিসে, তার জন্য বললাম অন অ্যান অ্যাভারেজ। তো এরিয়া যদি ভালো হয় সেক্ষেত্রে মোটামুটি ইজিলি এই রিটার্ন পাওয়া যেতে পারে। আর যদি কোনো আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টি এবং টাইমলি ডেলিভারি হয়, সে কেসে যদি দেখি তবে মোটামুটি গ্রোথ কিন্তু ভালো থাকে। হিস্ট্রি যা বলছে যে যদি আমরা আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টি টাইমলি ডেলিভারি পেতে পারি, তো সেই কেসে কিন্তু অন অ্যান অ্যাভারেজ অ্যাপ্রক্স, আমি এগুলো সব যা হিস্টোরিক্যাল যা ডেটা সেই বেসিসে বলছি, অ্যাপ্রক্স 15%-এর উপর পর্যন্ত হলেও হতে পারে। তো এইরকম একটা রিটার্ন, কারণ এটা প্রথম বছরের দিকে গ্রোথটা অনেক ফাস্টার থাকে। এবার প্লটের কথা বলি, প্লটের মোটামুটি এভারেজ রিটার্ন অন অ্যান এভারেজ কাছাকাছি, যদি হিস্টোরিক্যাল এরও সেম, যদি 20 থেকে 25 বছরের পুরনো হিসাব দেখি, তো সেক্ষেত্রে রেকর্ডের হিসাবে বলা যেতে পারে 15 থেকে 20% পর্যন্ত খুব ভালো রিটার্ন আসতে পারে। 15 থেকে 20% পর্যন্ত রিটার্ন আসতে পারে প্লটের কেসে। তো সেখানেও হিস্টোরিক্যাল ডেটার বেসিসে বলছি। আবার এটাও ঠিক যে প্রতি বছর যে সেম রিটার্ন দিবে তারও কোনো ঠিক নেই, কারণ প্রতি বছর রিটার্ন নাও হতে পারে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। যেমন ধরি আজকে যদি আমরা স্টক মার্কেটের কথা বলি, স্টক মার্কেটে আজ থেকে 20-25 বছরের পিছনের আপনি হিসাব দেখুন, এমন নয় যে প্রতি বছর আপনাকে সেম রিটার্ন দিয়েছে, কারণ এটাই মার্কেট, এটাই উঠানামা চলতে থাকবে। কিন্তু প্রত্যেক একটা অন অ্যান অ্যাভারেজ যদি আমরা হিস্টোরিক্যাল যে রেকর্ড দেখি, 20 থেকে 25 বছরের যদি আমরা হিস্টোরিক্যাল রেকর্ড দেখি, তার একটা এভারেজ ভ্যালুয়েশন পেতে পারি। তো সেই রকম স্টক মার্কেটে যেমন প্রত্যেক বছর হয় না, তেমনি রিয়েল এস্টেট মার্কেটেও প্রতি বছর যে সেমভাবে রিটার্ন দেবে এমন কোনো ঠিক নেই। তবে প্লটের ক্ষেত্রে মোটামুটি 20 থেকে 25 বা 15 থেকে 20 বলা যেতে পারে, 15 থেকে 20% পর্যন্ত রিটার্ন এসে যায়। স্পেশালি ফ্ল্যাট আর প্লটের কেসে দেখবেন রিয়েল এস্টেটের মধ্যে পড়ে, তো এগুলোর রিটার্ন মানে এতটাই আপ ডাউন করে, প্রতি বছর সেম হয় না। কোনো বছর যেমন স্টক মার্কেটে আমরা দেখি কোনো বছর হয়তো আপনি লসও খেয়ে যেতে পারেন, আবার কোনো বছর হয়তো এক্সাম্পল নিচ্ছি 20, 25, 30% পর্যন্ত প্রফিট পেতে পারেন। ঠিক তেমনি রিয়েল এস্টেটে আপনি প্লট বা ফ্ল্যাটের কেসে দেখবেন, এখানে কোনো বছর দেখবেন 15-20% পর্যন্ত হয়ে যাবে, আর কোনো বছর 5%ও হতে পারে। তো এইরকম আপ ডাউনের মধ্যে দিয়ে যেতে হয়। তো এটা কিন্তু কোনো ফিক্স থাকে না যে প্রতি বছরই আমার সেম রিটার্ন আসবে। তো এটা এভারেজ রিটার্ন বললাম যে এইরকম প্লট আর ফ্ল্যাটের কেসে এই ডিফারেন্স আসতে পারে। তো ওভারঅল কম্পেয়ার করলে রিটার্নের কেসে দাঁড়াচ্ছে ফ্ল্যাটের রিটার্ন 8 থেকে 12% আর প্লটের রিটার্ন 15 থেকে 20%। এটুকু মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার যে রিটার্নের দিক দিয়ে যদি দেখি, ফ্ল্যাট আর প্লটের মোটামুটি একটা এভারেজ রিটার্ন আমাদের কাছে এইটুকু কনসেপ্ট এসে যায় যে ফ্ল্যাটের 8 থেকে 12 আর প্লটের 15 থেকে 20% মতো পাওয়া যায়। তবে আপনারা হয়তো ভাবছেন প্লটে তো ভালো রিটার্ন আসে, একদম ঠিক, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, খুব সিরিয়াস নোট, প্লটের কেসে প্লট ভালো করে দেখে নিতে হবে। যেমন যেসব এরিয়াতে ইকোনমিক ডেভেলপমেন্টের সুযোগ আছে, যেখানে একটা ভালো গ্রোথের পসিবিলিটিজ আছে, সেই সব প্লটের কেসে কিন্তু ভালো গ্রোথ আসতে পারে। কিন্তু কোনো প্লট যেগুলো ধরুন গ্রামের দিকে বা যেখানে ইকোনমিক ডেভেলপমেন্টের কোনো সুযোগ নেই বছরের পর বছর, সেই কেসে যদি আমি প্লট কিনে বলি কই 15 থেকে 20% আমার আসছে না, স্বাভাবিক আসবে না। তার মানে এটাও আমাকে মাথায় রাখতে হবে, শুধুমাত্র প্লট কিনবো বললেই কিন্তু এই রিটার্ন আশা করা যায় না। যদি আমি হাই রিটার্ন 20%, 25% পর্যন্ত যে রিটার্ন আসছে, সেই রিটার্ন যদি পেতে হয় তাহলে কিন্তু আমাকে এই এরিয়া ভিত্তিক সার্ভেটাও করতে লাগবে। কারণ প্লটের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট, প্লট বা ফ্ল্যাটের কেসেও সেম কনসেপ্ট যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। তবে প্লটের কেসে কিন্তু যেহেতু রিটার্নটা ভালো দেখছেন, তো এই কেসে এই কনস্ট্যান্টটাও মাথায় রাখতে হবে যে প্লট যদি ইকোনমিক করিডোর হচ্ছে বা কোনো ডেভেলপমেন্টের গ্রোথ আছে বা যেখানে মোটামুটি পসিবিলিটিজ আছে খুব ভালো গ্রোথ হওয়া, সেই সব এরিয়ার দিকে কিন্তু প্লটের এইরকম রিটার্ন রেট আসতে পারে। কিন্তু যেসব এরিয়াগুলো ভীষণ ব্যাকওয়ার্ড এরিয়াগুলো বা যেখানে ইকোনমিক গ্রোথের কোনো পসিবিলিটিজ নেই, সেই সব এরিয়াতে কিন্তু প্লট কিনলে তার রিটার্ন এইরকম নাও আসতে পারে। এবার আমরা রিস্ক নিয়ে কথা বলব, যে রিস্ক কোনখানে কতটা আছে। যদি রিস্কের কথা বলি, দেখবেন
যেখানে ধরো রেডি টু মুভ যে প্রপার্টিগুলো থাকে, রেডি টু মুভ ফ্ল্যাট বা প্রপার্টিগুলো থাকে, আন্ডার কনস্ট্রাকশনের থেকে রেডি টু মুভ যে প্রপার্টিগুলো হয় সেইগুলো কিন্তু রিস্ক অনেকটা কম। কারণ এখানে কিন্তু বিল্ডারের ডাইরেক্ট কোনো ইনভলভমেন্ট থাকে না, আমরা নিজের মতো খুব ভালোভাবে দেখে শুনে সার্চ করে নিতে পারি। এখানে কিন্তু রিস্কটা অনেকটাই কম। কিন্তু আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টিতে রিস্কটা বেশি কেন? কারণ রিস্কটা হয় পসেশন পাওয়ার ক্ষেত্রে। পসেশন পেতে যদি ডিলে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু রিস্কটা থেকে যায়। আন্ডার কনস্ট্রাকশন মানে ডেভেলপমেন্টের আন্ডারে, তো ডেভেলপমেন্টের আন্ডারে থাকা মানে সেখানে কিন্তু আমার কাছে একটা সবসময় একটা আনসার্টেনিটি কাজ করবে যে কখন আমি পাবো। তো সেক্ষেত্রে পসেশন ডিলেটাই হচ্ছে রিস্ক। পসেশন যদি ঠিকঠাক থাকে মানে করতে পারলেই আমার ভালো, যদি পজিশন আমি ঠিকঠাক না পাই তাহলে কিন্তু ডিলে হলে কিন্তু এখানে রিস্ক বেড়ে গেল। মানে যদি ধরি আজকে যদি আমি একটা ফ্ল্যাট কিনতে চাই এবং যেটা আন্ডার কনস্ট্রাকশন আছে, আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট বুকিং করেছি, অনেকেই দেখবেন অনেকের কেসে এই জিনিসটা ঘটে যে আন্ডার কনস্ট্রাকশন কিন্তু পজিশন পাওয়ার কথা ছিল ধরুন 1 তারিখে, সেই আজ পাবো কাল পাবো করে ডিলে হচ্ছে। এদিকে ধরুন আমি হোম লোন আছে, যাদের হোম লোন নেই তার কেসে হয়তো রিস্কটা একটু কম লাগতে পারে, বাট যাদের ম্যাক্সিমাম আজকের দিনে 90% হোম লোনের উপরেই চলে, তো যাদের হোম লোন আছে, হোম লোন তো চালু হয়ে গেছে, তো হোম লোনের ইন্টারেস্টও আমাকে দিতে হচ্ছে, প্লাস আমি যেখানে ভাড়াতে আছি সেখানে আমাকে রেন্ট পে করতে হচ্ছে, মানে দুই দিকেই কিন্তু আমার পেমেন্ট হয়ে যাচ্ছে, অথচ আমি পজিশন পাচ্ছি না। তো সেই কেসে রিস্ক তো অনেকটাই বড়, কারণ সেখানে ধরুন আন্ডার কনস্ট্রাকশন আছে, কবে পজিশন পাবো, কবে আমি হাতে পাবো তার কোনো ঠিক নেই। যদি ডিলে হয়, যদি না ডিলে হয় তো ঠিক আছে, মানে রিস্ক ফ্যাক্টর তো এইখানে সবসময় আমাকে রিস্কটাও মাথায় নিতে হবে যে আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টির কেসে এই রিস্কটা সব থেকে বেশি হাই, যেখানে পজিশনের যে কমিটমেন্ট থাকে সেই কমিটমেন্টটা আসে না। তো সেক্ষেত্রে কি হয়, হোম লোন তো চালু হয়ে গেল, হোম লোনের ইন্টারেস্ট তো আমাকে পার মান্থ গুনতে হচ্ছে, হোম লোনের ইন্টারেস্টও দিচ্ছি, প্লাস আমি যেখানে ভাড়াতে আছি সেখানে আমাকে রেন্ট দিতে হচ্ছে, কারণ ভাড়ায় আছি বলে তো আমি বাড়ি কিনছি। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু এখানেও রেন্ট যাচ্ছে, হোম লোনের ইন্টারেস্টও রেন্ট যাচ্ছে, অথচ আমি পজিশন পাচ্ছি না। তো আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টির কেসে এটা একটা মেন প্রবলেম। এক্ষেত্রে যদি রিস্কটা কম করতে চাই, যদি আমি চাই যে অতটা রিস্ক আমি হয়তো নিতে পারবো না, সেক্ষেত্রে একটাই অপশান থাকে রেডি টু মুভ প্রপার্টি, যেখানে রেডিমেড কমপ্লিট ফ্ল্যাট রেডি, সেই রেডি টু মুভে যদি আমি যাই তাহলে কিন্তু এই কেসে কিন্তু রিস্ক অনেকটাই কম, মিনিমাম রিস্ক থাকে, অনেকটা সেফ বলা যেতে পারে। এবার আসছি প্লটের রিস্ক। প্লটের রিস্ক কেমন? প্লটের রিস্ক কিন্তু বন্ধুরা ভালো করে খেয়াল রাখবেন, প্লটের রিস্ক কিন্তু সবচেয়ে বেশি, ইভিন আন্ডার কনস্ট্রাকশনের থেকেও বেশি। এতক্ষণ আমরা কি শুনছিলাম যে না বাবা ফ্ল্যাটটাই ভালো, ফ্ল্যাটে পুরো রেডিমেড ফ্ল্যাট আছে, শুধু যাব রেজিস্ট্রেশন হবে, হোম লোন আছে, আমি হোম লোনের ইন্টারেস্ট দেবো, ফ্ল্যাট হাতে পেয়ে গেলাম, কাজ শেষ, একদিনে কাজ শেষ। তো রেডি টু মুভ অনেকটাই সেফ। কিন্তু প্লটের কেসে কি হবে, প্লটের এবং আন্ডার কনস্ট্রাকশনে কি দেখছিলাম যে যতক্ষণ না পর্যন্ত পজিশন হাতে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত দুই দিকে ইন্টারেস্ট যাচ্ছে, কবে দিবে ঠিক নেই, একটা ডিলে ম্যাটারের জন্য রিস্ক অনেকটা হাই। এক্ষেত্রে কিন্তু প্লটের ক্ষেত্রে আমরা কি দেখলাম, তার থেকেও রিস্ক বেশি, অনেক রিস্ক বেশি প্লটের কেসে। খুব ভালো করে ভেবে শুনে প্লটে হাত দিতে হয়। কেমন না, টাইটেল রিস্ক বেশি হয়। টাইটেলটা কি জিনিস? টাইটেল হচ্ছে এগুলো হচ্ছে লিগেল ডকুমেন্টের কেসে, এই যে জমির যে দলিলপত্র থাকে, কাগজপত্র থাকে, তার যা চেন থাকে কাগজে, সেই কাগজের যে টাইটেল, এই কার থেকে কার হস্তান্তর হয়েছে, সেখান থেকে কোথায় গেছে, তার থেকে কোথায় গেছে, এই যে টাইটেল আমাদেরকে চেক করতে লাগে, সেই টাইটেলের মিসম্যাচ একটা বড় জটিল ব্যাপার। কারণ প্লটের কেসে এখন এখানে লিগেল ঝামেলার মানে এটা পসিবিলিটি যেটা বেশি, লিগেলি ফেসে যাওয়ার চান্সও থাকতে পারে। কারণ টাইটেল কার থেকে কার গেছে, কিভাবে এটাকে মেনটেন করা হয়েছে, আদপে সত্যি কিনা এই টাইটেল, মানে সেটাও একটা সন্দেহ থাকে। তো এইখানে কিন্তু একটা ভীষণ রিস্ক ফ্যাক্টর কাজ করে। আবার অনেক কিছু দেখবেন বিল্ডাররা, মানে যারা প্রপার্টি ডিলাররা কি করে, বিল্ডাররা কোনো প্রপার্টি প্লটকে বা কোনো অ্যাপ্রুভাল না নিয়ে, কোনো রকম কোনো লিগেল অ্যাপ্রুভাল না নিয়ে বা প্রপার যেভাবে হওয়া উচিত জমির যা চরিত্র সেটা না জেনে না অ্যাপ্রুভ করিয়ে সেটা কি করে আমাদেরকে বেচে দেয়। অনেক সময় কি বলে না, এগ্রিকালচারাল ল্যান্ডকে রেসিডেন্সিয়াল ল্যান্ড হিসেবে বেচে দেয়। তো সেক্ষেত্রে তো বড় লিগেল রিস্কে ফেসে যাব। কারণ এই ল্যান্ডের কেসে কিন্তু খুব ভালো নলেজ থাকতে হবে, খুব ভালো করে সার্চিং করতে হবে, খোঁজখবর নিতে হবে, পিছনে ভালো করে মাথা লাগাতে হবে। শুধু শুনে কারো কথা শুনে একটা প্লট নিয়ে নিলাম তাহলে অত সহজ নয়। কারণ প্লটের কেসে রিস্কটা যে অনেক হাই,
এখানে মেজারমেন্ট আমার উপরে ডিপেন্ড করছে, আমার একটু ভুল মানে সব ভুল। কিন্তু রেডি টু ফ্ল্যাটের কেসে কি হয়, ডেভেলপারের কারণ ডাইরেক্ট রোল থাকে না, অলরেডি ডান। রেডি টু ফ্ল্যাট শুধু মুভ করব, সেখানে আমার নতুন করে কিছু কিন্তু ভাবার জায়গা থাকে না, সব কিছু অলরেডি। আর আন্ডার কনস্ট্রাকশনে আধা আধা, মানে প্লট মোটামুটি ঠিক থাকলেও রেডি কবে হবে জানি না। সেটা যেমন রিস্ক, মানে কম রিস্ক, তারপরে একটু বেশি রিস্ক, তারপরে প্লট হচ্ছে মানে আরও লোয়ার লেভেল হচ্ছে প্লট। সব থেকে আগে প্লট নিতে হয়, প্লটটা হচ্ছে আরও বেশি রিস্ক। মানে কেউ যদি ভেবেছেন যে আমি প্লট কিনে নেবো, ওখানে কি হয় না যে আমাদের মধ্যে দেখবেন একটা কনসেপ্ট থেকে জায়গা কিনে নিলাম, এবারে জায়গা কিনেছি আমি, একটা জায়গা কিনে ফেলে রেখে দিলাম, কি অনেক রকম মাথায় চিন্তা আসছে, ফ্যাক্টরি বানাবো, কারখানা বানাবো, সুইমিং পুল বানাবো, মাছের চাষ করব, কলা গাছের চাষ করব, বিভিন্ন ধরনের সবজি করব, ট্যুরিজম প্লেস করব, কত চিন্তাধারা থাকে। শুধু কি একটা প্লট লাগবে, পয়সা আছে কোনো রকম ধার দেনা করে বা লোন করে একটা প্লট কিনে নিলাম। কিন্তু এই কেনার আগে এটা ভাবলাম না প্লটটা কার থেকে কার হস্তান্তর হয়েছে, তার টাইটেল ঠিক আছে কিনা, কোনো লিগেল কমপ্লিকেশন আছে কিনা, কোনো রকম কোনো কেস চলছে কিনা, কোনো রকম কোনো প্রবলেম আছে কিনা, ভবিষ্যতে এখানে কেউ এসে ডিমান্ড করতে পারে। কারণ প্লটের কিন্তু পুরো প্লট মানে পুরো যেখানে কোনো রকম কোনো পলিসি হয়নি এখনো। ডেভেলপার কোনো প্রপার্টি ডিলার হতে পারে, কোনো ব্রোকার হতে পারে, কোনো লোকাল এজেন্ট হতে পারে, আপনাকে তো বলবে এটা জায়গাটা বিক্রি আছে, নিয়ে নিলাম, খুব কম দাম দেখলাম, হঠাৎ সে নিয়ে নিলাম, ভাবলাম আমি পুরো লাকি ম্যান, পুরো কম দামে তুলে নিয়েছি, হাইফাই বিশাল কিছু করবো। কয়েক বছর পর দেখলাম প্রপার্টিটা আপনারই না, সেটা অন্য কিছু লিগ্যাল ঝামেলা হয়ে পড়ে আছে। তো সুতরাং প্রপার্টি নেওয়ার আগে এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ বন্ধুরা বিলিভ করতে পারবেন না, আমি প্রচুর দেখেছি এইভাবে যে একটা প্লট, একটা জায়গা কেনার কেসে কত কমপ্লেক্সিটি আসতে পারে। সুতরাং খুব খুব ভালোভাবে চিন্তা করে 10 বার ভেবে সমস্ত কিছু লিগেল ম্যাটার থেকে শুরু করে রেসিডেন্সিয়াল বিভিন্ন ধরনের ফিডব্যাক নিয়ে সমস্ত কিছু জেনে তবেই প্লটের দিকে যেতে হয়। প্লটে যাওয়ার আগে কিন্তু এই জিনিসটা যদি আমরা ভালো করে না জানি, ভীষণ 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 রিস্ক, মারাত্মক বিপদ হতে পারে। আরেকটা রিস্ক কি হয়, এই তো গেল প্লট কেনার আগে চিন্তা ভাবনা, একটা রিস্ক ফ্যাক্টর কাজ করছে। ধরুন এই প্লট নিয়ে নিলাম, আরেকটা রিস্কই হয়, ধরুন আমি প্লট কিনে নিলাম, ধরুন সব ঠিক লাগছে, সব কিছু ওকে, সব ফিডব্যাক নিলাম, সব জমির টাইটেল দেখলাম, পুরো জমির কাগজপত্র দেখলাম, জমির চরিত্র দেখলাম, এভরিথিং ওকে, আমি প্লট নিয়ে নিলাম, একটা জায়গা কিনে নিলাম। তারপর কি হয়, ধরুন আমি রেগুলারলি ওই জায়গাতে ভিজিট করতে পারলাম না। অনেক সময় কী হয়, আমি যদি জায়গাতে আমার অধিকার না রাখি, আমি যদি সেখানে একটা কনস্ট্রাকশন ইমিডিয়েট তৈরি করতে না পারি, তাহলে বিশাল বড় রিস্ক। অনেক সময় কি হয়, কিছু মনে করবেন না, অনেক যারা জমি মাফিয়ারা থাকে, মানে যারা এই ধরনের অসৎ কাজের সঙ্গে জড়িত লোকজন থাকে, তারা কি হয় ওটাকে দখল করে নেয়। সেটা থেকে মুক্তি পাওয়ার একটা ঝামেলা, মানে ঝামেলার শেষ নেই, মানে সেটাও একটা মাথায় রাখতে হবে। কিন্তু ধরুন অনেকেই আছে যারা রেগুলার ভিজিট করতে পারে না, একটা দূরে কোথাও প্লট নিয়েছে, রেগুলার ভিজিট করা সম্ভব হয় না। আমি ইনভেস্টমেন্ট পারপাসে নিতে পারি, নিজের বাড়ির পারপাসে নিতে পারি, অন্য কাউকে গিফটের পারপাসে নিতে পারি, ফিউচারে চিন্তাভাবনা করে নিতে পারি, অনেক পারপাসের জন্য আমি প্লট নিতে পারি, অনেক। কারণ হবে না কেন, প্লট তো সোনা, প্লট কিনলে প্লট থেকে আমরা যা কিছু করতে পারি। যে আমার শুরুর দিকে যেটা আমি বলে আসছিলাম, যে প্লট থেকে রিটার্নও বেশি আসে, প্লটকে আমি নিজের মতো ইউজ করতে পারি, প্লট থেকে নিজের মতো বাড়ি করতে অনেক বেনিফিট আছে, অনেক, যেটা রেডি টু ফ্ল্যাটে কিন্তু আমরা পাই না, রেডি টু প্রপার্টির কেসে পাই না। তার জন্য সেটা সেফার, কিন্তু বলে না যত রিস্ক তত গেন, তেমনি প্লটের কেসে এই রিস্কটা কিন্তু একটা বড় রিস্ক। শুধু গেনের কথা ভাবলে হবে না, ইন্টারেস্ট হাই, ভালো বেনিফিট ভাই, ফিউচারের গ্রোথ হতে পারে, বাড়তে পারে, এসব সবই ভালো, কিন্তু ভালোর সঙ্গে ততটা রিস্ক জড়িয়ে আছে। কি, যদি প্লটে আমি রেগুলার ভিজিট করতে না পারি, আমি আমার দখলদারি না দেখাতে পারি, আমি আমার অধিকার না ফলাতে পারি এভরিডে বা একদম রেগুলার মাফিক, নাহলে কিন্তু যারা দুষ্টু লোক আছে, অসৎ লোক আছে, তারা কি করবে, এই জায়গাটা দখল করে নিতে পারে। তখন কি হবে, করে না, কিন্তু সবসময় আমাকে তো একটা খারাপ জায়গায় খারাপ চিন্তা, মানে খারাপ হয় তো দেখেছি, তো দেখা তো নিজেদের যে কিভাবে জায়গা দখল হয়ে যায়, তো সেটাও কিন্তু একটা ঘটনা থাকতে পারে। সুতরাং বন্ধুরা, রিস্ক দেখে তবেই ইনভেস্টমেন্ট করবেন। যদি দেখেন আপনার কাছে সময় নেই, রেগুলার ভিজিট করতে পারবেন না, আপনি প্লট ভেরিফিকেশনে আপনার অত নলেজ নেই, তাহলে যদি এই রিস্ক না নিতে চান,
তাহলে আমি বলবো ফ্ল্যাট অনেক ভালো প্লটে আপনি ইনভেস্ট করবেন না বা প্লট কিনবেন না। কারণ যেটাতে আমি রিস্ক নিতে পারবো না, এই ধরনের যে এই প্রবলেম, যে কমপ্লেক্সিটিগুলো তৈরি হবে, সেগুলো যদি আমি হ্যান্ডেল করতে না পারি তাহলে আমার জন্য, কারণ অনেকে আছে যাদের কাছে এত সময় নেই এর পিছনে দেওয়ার মতো, এই আজকে লিগেল ম্যাটার নিয়ে দৌড়াতে হবে, আজকে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে, আজকে প্রপার্টি দখল হয়ে যেতে পারে, কালকে এখানে ভিজিট করতে হবে, তারপরে জমির চরিত্র নিয়ে দেখতে হবে, জমিকে কীভাবে ইউজ করব, হিউজ টাইম দিতে লাগে একটা প্লটের পিছনে। যদি আমার কাছে এত সময় না থাকে, দরকার নেই ইন্টারেস্টের, তখন আপনি ভুলে যান, দরকার নেই, তার চেয়ে সেফ সাইড আমি ফ্ল্যাট কিনে নেব। আর যদি প্লট কিনতে যদি আপনি পারেন এইসব রিস্ক মেনটেন করতে, তাহলে কিন্তু আপনি প্লটের দিকে যেতে পারেন। এবার আসছি রেন্টাল ইনকাম নিয়ে। যদি আজকে আমি রেন্টাল ইনকামের কথা বলি, তাহলে বন্ধুরা একটা জিনিস ভেবে দেখুন যে ফ্ল্যাট কিন্তু রেন্টাল ইনকামের জন্য একদম উপযুক্ত। যদি আমি ইমিডিয়েট ইনকাম চাই, রেন্ট থেকে ইনকাম করতে চাই, তাহলে ফ্ল্যাট আমার জন্য নাম্বার 1 অপশান, প্লট কিন্তু নয়। কারণ ফ্ল্যাট রেডি, আজকে বললে কালকে আমি রেন্টাল ইনকাম স্টার্ট করতে পারি, বাট প্লটের কেসে কিন্তু আমরা পারবো না। প্লটে কি করে করব? প্লটে আমাকে বাড়ি বানাতে হবে, বানানোর পর আমি তাকে রেন্টে দেবো, সেটা একটা আলাদা টপিক, সেটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও করতে পারি, সেটা একটা আলাদা কনসেপ্ট। কিন্তু এখন আমরা শুধু প্লট নিয়ে কথা বলছি, যে ফ্ল্যাট ভার্সেস প্লট। শুধু যদি প্লটের কথা বলি, তাহলে প্লট থেকে রেন্টাল ইনকাম পাওয়া খুবই মুশকিল ব্যাপার, সম্ভব না বলবো না, বাট সেটা অত সহজ না যে প্লট কেউ আপনাকে প্লটে রেন্টে দিবে কোনো কিছু কাজের জন্য, সেটা জেনারেলি আমরা খুব কম দেখি, হয় না। তো সুতরাং প্লট থেকে রেন্টাল করতে গেলে আমাকে তাকে কনস্ট্রাকশন করতে হবে, কনস্ট্রাকশন করে মানে অ্যাজিভ আমাকে সেই বিল্ডারে রেডি টু ফ্ল্যাটের মতো জায়গায় চলে যাচ্ছে, তারপর আমি রেন্টালে, কারণ আমি এই ইনকামটা রেন্টাল ইনকামের কথা বলছি। আমি একদম ন্যাচারাল ওয়েতে যে গ্রোথ হয়, তার যে আমি যদি পুরোটা আজকে বেচে দিই, তার যে আমি ইনকাম পাবো, আমি সেটা নিয়ে বলছি না। যে রেন্টাল ইনকাম, আমি যদি চাই ইমিডিয়েট রিটার্ন চাই, আমি যদি চাই যে আমি আজকে কিনলাম, কালকে থেকে আমার কাছে কিছু ইনকাম আসতে শুরু করুক, তার মানে কি রেন্টাল ইনকাম লাগবে। আর রেন্টাল ইনকাম কখন হবে? যদি আমার কাছে ফ্ল্যাট থাকে, তবে আমি রেন্টাল ইনকাম স্টার্ট করে দিতে পারি ইমিডিয়েট, কোনো প্রবলেম নেই। বাট প্রপার্টি থেকে তো রেন্টাল ইনকাম হয় না, মানে একটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমি যে ইনভেস্টমেন্ট করলাম, একটা ফ্ল্যাট কিনলাম টাকা দিয়ে, কাল থেকে আমি রেন্টাল চালু, মানে আমার ইনকাম স্টার্ট। বাট একটা প্লট কিনলাম টাকা দিয়ে, কাল থেকে কিন্তু রেন্টাল ইনকাম আমার স্টার্ট নাও হতে পারে, কারণ আমাকে বাড়ি বানাতে হবে, সেই জায়গায় নিয়ে যেতে হবে, ফ্ল্যাট যেখানে থাকার উপযুক্ত জায়গায়, তবে গিয়ে আমি রেন্টাল দিতে পারছি। তার মানে এখানে প্লটেরও রেন্টাল হতে পারে, সেটা একটা আলাদা কনসেপ্ট। কিন্তু আমি যদি প্লেন খালি একটা র প্লটের কথা বলি, সেখানে আমি রেন্টাল কি করে করব? জেনারেলি পসিবল হয় না, কোনো এক্সেপশন কেস হতে পারে, জেনারেলি এক্সেপশন কেস কেমন হতে পারে? মানে ধরুন কেউ যদি প্লটটাকে ইউজ করতে চায় কোনো একটা পারপাসের জন্য, শুধু নর্মাল প্লটটাকে, সেটাও আবার একটা পার্টিকুলার টাইম ফ্রেম ওয়াইজ, কারণ তারও এগ্রিমেন্ট থাকবে, না হলে তো দখল হয়ে যেতে পারে বাই চান্স। বলছি না এটা লিগেল নয় যে দখল করবে, বাট এটা ফাইট করতে হয়, কখনো এই ধরনের সমস্যা আসতে পারে। তো যার জন্য কি হয়, তার একটা যে পার্ট যে এগ্রিমেন্টে কেউ রেন্ট নেবে, জেনারেলি নিয়ে থাকে কি খুব কম পাওয়া যায় না, প্লটে রেন্ট পাওয়া খুব মুশকিল। তো প্লটকে আগে ঠিক সুন্দর করে ডেভেলপ করতে হয়, তারপরে রেন্ট পেতে পারি। তো সেই দিক দিয়ে রেন্টালের দিক দিয়ে দেখতে গেলে ইনভেস্টমেন্ট যে করলাম, তার রিটার্ন কিন্তু ইমিডিয়েট রেন্টাল দিয়ে চালু হয় না প্লটে, বাট ফ্ল্যাটে কিন্তু ইমিডিয়েট চালু হয়ে যায়। এবার আসছি ট্যাক্স বেনিফিট আছে, ট্যাক্স বেনিফিট কিরকম অ্যাপ্লাই হবে এখানে? যদি ফ্ল্যাটের কেসে দেখি, ফ্ল্যাটের কেসে কিন্তু আমরা ট্যাক্স বেনিফিট পেতে পারি, দুটো ট্যাক্স বেনিফিট পেতে পারি। কেমন না, যদি হোম লোন থাকে ফ্ল্যাটে, যদি হোম লোন দিয়ে আমি ফ্ল্যাট কিনি, হোম লোনের কেসে প্রিন্সিপালের উপরে 80C ডিডাকশন থাকছে, আর হোম লোনের যে ইন্টারেস্ট, সেখানে কিন্তু সেকশন 24 আমরা ক্লেম করতে পারছি। তার মানে দুটো ট্যাক্স বেনিফিট থাকছে ফ্ল্যাটের হোম লোনের কেসে। যেটা প্লটের কেসে কিন্তু যদি প্লট কিনি, তাহলে সেই কেসে কিন্তু কোনো ট্যাক্স বেনিফিট থাকছে না, সেই প্লট ইনভেস্টমেন্টে কোনো ট্যাক্স বেনিফিট থাকবে না। বাট ফ্ল্যাটের কেসে কিন্তু দুটো ট্যাক্স বেনিফিট আমরা পেতে পারি। প্লটের কেসে ট্যাক্স বেনিফিট পেতে পারি কখন? প্লটের কেসেও ট্যাক্স বেনিফিট পাওয়া যায় যদি প্লটের কনস্ট্রাকশন হয়ে কমপ্লিট হয় ফ্ল্যাট, তখন কিন্তু আমি ট্যাক্স বেনিফিট পেতে পারি। মানে প্লটে কিন্তু আমাকে কনস্ট্রাকশনটা কমপ্লিট করতে হবে, তবে আমি ট্যাক্স বেনিফিট পাবো। আবার যদি ধরে নিই কমপ্লিট হলো, তাহলে তো সেই বিল্ডার প্রপার্টির কেসে ফ্ল্যাটের মতোই কেস হয়ে গেল, ফ্ল্যাটের মতোই আমার ট্যাক্স বেনিফিট আসবে। এবার আসছি ব্যাংক লোন বেনিফিটের কথা যদি বলি, প্লটের থেকে কিন্তু ফ্ল্যাটে ব্যাংক লোন ইজিলি পাওয়া যায়। ব্যাংক লোন কিন্তু ফ্ল্যাটে পাওয়া খুব সহজ।
কারণ যখন ফ্ল্যাটে ব্যাংক লোন এবং কম ইন্টারেস্টও, লো ইন্টারেস্টে আমরা একটা ব্যাংক হোম লোন পেতে পারি ফ্ল্যাট কেনার জন্য। খুব লো ইন্টারেস্টে অ্যাজ পার ব্যাংকের যা হোম লোনের ইন্টারেস্ট রেট চলছে সেই রেটে পেতে পারি। মানে যদি ধরে নিই আজকে 50 লাখ টাকার কোনো একটা ফ্ল্যাট, 50 লাখ টাকার ফ্ল্যাটে ব্যাংক আপনাকে 45 লাখ টাকা পর্যন্ত দিতে রাজি, শুধু 5 লাখ টাকা আমাকে ইনিশিয়ালি দিতে হচ্ছে। মানে আপফ্রন্ট ক্যাপিটালটা আমার কম লাগছে। মানে আমাকে যদি একটা ফ্ল্যাট কিনতে হয় আজকে, তাহলে কিন্তু আমার শুরুতে বেশি খরচা লাগছে না, মাত্র 5 লাখ টাকা দিচ্ছে আর 45 টাকা আমি ব্যাংক লোনে পেয়েছি, 45 লাখ ব্যাংক লোনে পেয়ে যাচ্ছি। তার মানে ইনিশিয়াল খরচ কম, ব্যাংক লোন পেতে খুব সহজ, খুব সুবিধা, ইনস্ট্যান্ট হয়ে যায় এবং ইন্টারেস্ট রেটও অনেক কম অ্যাজ পার ব্যাংকের হোম লোন রেটস ওয়াইজ। তো সুতরাং এই দিক দিয়ে প্লটের থেকে ফ্ল্যাটে কিন্তু ব্যাংক লোন পাওয়াটা খুবই সহজ। প্লটের কেসে যদি দেখি, প্লটের কেসে কিন্তু মানে কোনো জায়গা কেনার কেসে কিন্তু ব্যাংক লোন পাওয়া খুব কঠিন। ব্যাংক লোন সহজে দিতে চায় না প্লটের কেসে, আর যদিও বা পাওয়া যায় খুব কঠিন এবং ইন্টারেস্ট রেট অনেক হাই। কেন বললাম এইটা হয়? কারণ প্লটকে মানে হাই রিস্ক ইনভেস্টমেন্ট হিসেবে ধরা হয় প্লটের কেসে। কারণ প্লটে কখন কি হবে কেউ জানে না। যে রিস্কের কথা আমরা যখন বলেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে কি রিস্ক আসতে পারে। তো সেটা ব্যাংক সেই দিক দিয়ে বিবেচনা করে যে প্লটের কেসে কিন্তু লোন পাওয়া খুব কঠিন, এবং যদিও বা লোন পাওয়া যায় তার ইন্টারেস্ট রেটও হাই। শুধু হাই নয়, এর সঙ্গে আর কি আছে না, লোনের পার্সেন্টেজও কিন্তু কম। মানে 60 to 70%, কেউ 50% পর্যন্ত দিতে পারে, আর বাকিটা কিন্তু আপফ্রন্ট আমাকে ক্যাপিটাল দিতে হচ্ছে। মানে যদি আজকে একটা 50 লাখের আমি প্রপার্টি কিনতে চাই, প্লট কিনতে চাই, তাহলে কিন্তু পুরো টাকাটাই আমাকে নিজে থেকে পে করতে আছে। আর যদি ব্যাংক লোন হয়েও যায় সেক্ষেত্রে ধরে নিই ব্যাংক 30 লাখ টাকা আমাকে দেবে, আর বাকি 20 লাখ টাকা কিন্তু আমাকে আপফ্রন্ট দিতে হচ্ছে। তার মানে কস্টও অনেক হাই। শুধু তাই নয়, এর ইন্টারেস্টও অনেক বেশি। তার মানে খুব সহজ ভাষায় বলতে গেলে, যাদের কাছে ফিক্সড ইনকাম আছে, রিস্ক নিতে চান না এবং খুব সহজভাবে কোনো একটা ইনভেস্টমেন্ট করতে চান, সেটা নিজের জন্য হতে পারে, রেন্টাল ইনকামের জন্য হতে পারে, সেক্ষেত্রে কিন্তু ফ্ল্যাট অনেক বেটার। আর যারা রিস্ক নিতে পারে, যারা লং টার্মের দিকে লক্ষ্য রেখে ইনভেস্ট করছেন, তাদের জন্য কিন্তু প্লট বেটার হতে পারে এবং রিটার্ন হাই থাকে তার জন্য। কারণ রিস্কটাও নিতে হয় এবং লং টার্মের জন্য রাখতে হয় এবং টাকা হাতে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু ভালো রিটার্ন পেতে গেলে, লং টার্মের দিকে লক্ষ্য রেখে হাই রিস্ক নিতে গেলে কিন্তু প্লট বেটার। তার মানে দুটো ক্লিয়ার। যদি আমি কাজ করছি, আমি জব করছি, বা আমি স্যালারি পাই, আমার একটা ফিক্সড ইনকাম আছে, আমার কাছে হাই রিস্ক নেওয়ার মতো ক্যাপাসিটি নেই বা এত টাইম নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফ্ল্যাট আমার জন্য বেস্ট। আর যদি আমি রিস্ক নিতে পারি, আমি লং টার্মের দিকে লক্ষ্য রেখে ভালো রিটার্নের দিকে যাই, তাহলে কিন্তু প্লট তাদের জন্য হয়তো বেস্ট। এবার আসবো সিকিউরিটি বেনিফিট। যদি আমি সিকিউরিটির দিক দিয়ে দেখি, ফ্ল্যাটের সিকিউরিটি কিন্তু সব থেকে ভালো। আজকে দিনে দেখুন, ফ্ল্যাটের সিকিউরিটির দিক দিয়ে যদি বেনিফিট নিতে হয়, যেখানে ধরুন সিকিউরিটি গার্ড আছে, একটা কি দুটো কি তিনটে হতে পারে, সিসিটিভি ক্যামেরা আছে, গেট আছে, প্রপার নজরদারি আছে, এবং তার জন্য কিন্তু ফ্ল্যাটের সিকিউরিটি সবসময়ের জন্য বেটার এবং হাই। যদি আজকে প্লটের কথা বলি, প্লটে কিন্তু সিকিউরিটি সেরকম কিছু নেই, তার জন্য রিস্কও অনেক হাই, সিকিউরিটি বেনিফিট খুব একটা পাই না। মানে সেখানে কোনো রকম মানে যদি যার জন্য কি হয়, কেন রিস্ক হয়ে যায়, তার জন্য দখল হয়ে যাওয়ার চান্স থাকে, কোনো রকম কোনো মিসইউজ হয়ে যাওয়ার চান্স থাকে। যদি আমি প্লটে একটা কনস্ট্রাকশন করেও নিই, আমাকে গেট প্রপার বসাতে হবে, বাউন্ডারি করতে হবে, সিস্টেম লাগাতে হবে। তার মানে কিন্তু সবসময়ের জন্য প্লটের কেসে কিন্তু সিকিউরিটি একটু হাই, মানে সিকিউরিটি কম থাকে, তার জন্য রিস্ক আমাদের হাই হয়। কিন্তু প্লটের কেসে কি মানে আমাদের ফ্ল্যাটের কেসে কি হয়, ফ্ল্যাটে কিন্তু সিকিউরিটি অনেক বেশি থাকে, তার জন্য রিস্কটা অনেক কম হয়। তার মানে ফাইনালি এখানে দুটো পয়েন্ট বেরিয়ে আসে, রিস্ক আর রিটার্ন। এই দুটো জিনিস মাথায় রেখে আমাদেরকে ভাবতে হয় কিরকম। তাহলে আমি যদি ফাইনালি আমি দেখি যে রিস্ক আর রিটার্ন, এই দুটো পয়েন্ট কিন্তু ফাইনালি বেরিয়ে আসে। আপনি পুরো সমস্ত অ্যানালাইসিস যদি করি, দুটো জিনিস বেশি বেরিয়ে আসছে। যদি কেউ রিস্ক বেশি নিতে না চায়, কেউ ধরো রিস্ক বেশি পছন্দ করে না, রিস্ক নিতে পারবো না কারণ আমি জবে বিজি থাকি,
আমার একটা ফিক্সড ইনকাম, বেশি টাকা পয়সাও হাতে থাকে না, সময় দিতে পারি না, বারবার দেখাশোনা করার মতো টাইম নেই, অথচ মডারেট রিটার্ন পেতে পারি। রিটার্ন তো অবশ্যই ইনভেস্টমেন্ট করছি তো রিটার্নের জন্য, রিটার্ন কিন্তু কারণ রিটার্ন পাবোই আমি, রিটার্ন কিন্তু মডারেট রিটার্ন হবে, খুব লো নয় খুব হাইও নয়, মডারেট রিটার্ন, তাদের জন্য কিন্তু ফ্ল্যাট বেস্ট। আর যারা রিস্ক নিতে পারে, মানে যাদের রিস্ক নেওয়ার ক্ষমতাটা হাই এবং তার জন্য রিটার্নও বেশি পেতে পারে, কারণ যারা রিস্ক নিতে পারে, লং টার্মের জন্য রাখতে পারি, দেখাশোনা করতে পারি, তাদের কাছে টাইম আছে, ক্যাপিটাল আছে, তাহলে তার রিটার্নটাও অনেক হাই, তাদের জন্য প্লট বেস্ট। এই দুটো জিনিস আমরা এখান থেকে পেতে পারি, রিস্কের সঙ্গে রিটার্ন। যতটা রিস্ক ততটা রিটার্ন, রিস্ক কম রিটার্ন কম, রিস্ক হাই রিটার্ন হাই। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন এবং চ্যানেল সম্পর্কে আপনার কিছু বলার থাকলে, ভিডিও সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এই ভিডিওতে, এই চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া, ফিনান্সিয়াল সলিউশন, বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট আইডিয়াস, নতুন ভিডিও নিয়ে আসি। তাই একদম দেরি না করে সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটায় ক্লিক করুন, তাকি এই ধরনের নতুন আইডিয়া আপনার নোটিফিকেশান খুব আগেই পৌঁছে যাবে যখনই নতুন ভিডিও নিয়ে আসবো। তো প্লিজ ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে এইরকম নতুন ইনভেস্টমেন্ট আইডিয়ার সঙ্গে পরের ভিডিওতে। বাই বাই।